হুম, তুমি বললে আর হয়ে গেল? হাজার মনে করলেও মনে হবে না। আর তুমি তো ভয় পাওয়ার একটা সোর্স, সেই জানালাটা খুলে রেখেছো। ওই জানালাটা না খুললে তো খুব গরম লাগতো রাতের বেলা। ওটা খোলাই থাকলেই একটু হাওয়া বাতাস পাওয়া যায়। বিছানার কাছের জানলা তো তুমি খোলা রাখতে দিচ্ছ না আমাকে। হুম, তা অবশ্য ঠিক। আচ্ছা আপু, তুমি ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমাবো। কালকে আবার সকালে প্রাইভেট আছে আমার। হুম, এখন ঘুমানোর চেষ্টা করব। দেখি কতক্ষণ লাগে ঘুম আসতে। নদী আর কিছু বলল না, হয়তো সে ঘুমানোর চেষ্টা করছে। আমিও আর কথা না বাড়িয়ে ঘুমানোর চেষ্টা করতে লাগলাম। কতক্ষণ সময় চলে গিয়েছে কে জানে, আমার ঘুম এখনো আসেনি। এদিক ওদিক ছটফট করতে করতে ঘেমে মেমে একাকার হয়ে গিয়েছি। বিদ্যুৎ চলে গিয়েছে প্রায় 10 মিনিট হতে চলল। পূব দিকের জানালা দিয়ে শো শো করে বাতাস ঘরে প্রবেশ করছে। দরজার উপরে থাকা পর্দাটা বাধাহীনভাবে উড়ে চলছে। বারবার ভীতু মনটা বলছে পর্দার ওপাশ থেকে হুট করে ফ্যাকাশে চামড়ার কালো চোখের এক মানুষ আমাকে তার দর্শন দিবে। কি ভয়ানক! ওদিকে নদী আরামসে ঘুমাচ্ছে, আর এদিকে জানালা দিয়ে আসা বাতাস আমার শরীরে লাগছে না। আবার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, ঢোক গিলতেও কষ্ট হচ্ছে। অনেকক্ষণ এ নিয়ে ছটফট করার পর আর থাকতে পারলাম না আমি। খুব খারাপ লাগছে, মনে হচ্ছে এক গ্লাস পানি না পেলে আমি মারা যাব। এক গ্লাস পানি খাওয়ার জন্য হাজারো ভয় আর উৎকণ্ঠা থাকার পরও সাহস নিয়ে আমি বিছানা ছেড়ে উঠলাম। সাহসটা মূলত এলো এই ভেবে যে ফোনের ফ্ল্যাশ লাইট অন করে ডাইনিং থেকে পানি খেয়ে দ্রুত চলে আসব। আমি দ্রুত পায়ে ফোনের কাছে এসে ফোনটা অন করার জন্য হাতে নিলাম, কিন্তু ভাগ্য সহায় হলো না। অনেক চেষ্টার পরও ফোন অন করতে পারলাম না। হয়তো যথেষ্ট চার্জ হয়নি। কি এক দুর্বিষহ অবস্থা! ওদিকে আমার গলা শুকিয়ে অবস্থা খারাপ, কিন্তু মনের ভিতরে ভয়ে নড়তে পারছি না। বেশ কিছুক্ষণ ভাবনার পর সিদ্ধান্ত নিলাম এসব মনের ভয়কে জয় করে আমি পানি খেতে যাব। এ ভয়কে জয় না করলে আমি নির্ঘাত মারা পড়ব। লম্বা এক শ্বাস টেনে নিয়ে দরজা খুলে খালি হাতে বেরিয়ে এলাম আমি। এই অন্ধকারে হাতড়ে হাতড়ে নদীর ফোনে চার্জার লাইট কোনোটাই খোঁজা আমার পক্ষে সম্ভব না। তাই খালি হাতেই ডাইনিংয়ে চলে এলাম আমি। টেবিলের কাছে জগ আর গ্লাস হাতড়ে নিয়ে পানি ঢেলে খেতে লাগলাম, তবে শান্তিতে না। আমার অবচেতন মন বলছে এই বুঝি আমার কাঁধেই কেউ হাত রাখবে, এই বুঝি আমার সামনে হুট করে কেউ চলে আসবে। ভয় নিয়েই পানিটুকু শেষ করে উঠে দাঁড়ালাম। এখন কাজ হলো সোজা ঘরে ঢোকা, কিন্তু তা হলো না। চোখ জোড়া চলে গেল সেই বাড়ির পেছনে দরজার দিকে। ডাইনিং দিয়েই বাড়ির পেছনের উঠোনে যাওয়া যায়। সেই দরজা খোলা দেখে আমার চক্ষু ছানা বড়া হয়ে এলো, মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে এলো, এই দরজা খোলা কি করে? প্রতিদিন রাতের খাবার খাওয়ার সময় বড় মামি এই দরজাটা তালা দিয়ে বন্ধ করে দেয়। আজও আমার চোখের সামনে বন্ধ করা হয়েছিল। তাহলে এখন খোলা কিভাবে? তাও আবার এত রাতে, বোধহয় রাত 3টা বাজে। দরজা খোলা দেখে আমার মাথায় নানা রকম চিন্তা ঘুরপাক খেতে লাগলো। দুনিয়ার যত অশুভ চিন্তা যে সব মাথায় জটলা পেকে যেতে লাগলো। সবার প্রথমে যে অশুভ চিন্তা মাথায় এলো তা হলো বাড়িতে চোর ঢুকেছে। আমার এই অশুভ চিন্তাকে আরও এক ধাপ এগিয়ে নিতে দরজায় কারোর অবয়ব দেখতে পেলাম আমি। সাথে সাথে ভয়ে বুকটা ধক করে উঠল, শ্বাস নিতেও ভুলে গেলাম যেন। হাত পা জমে যেন ঠান্ডা হয়ে এলো, মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল যেন। ওদিকে অবয়বটা এগিয়ে আসছে, হাবভাব দেখে মনে হচ্ছে পা টিপে টিপে সে হাঁটছে, একদম চোরদের মতো। তাহলে তো এ নিশ্চিত চোর। এখন আমার কি করা উচিত? মুভিতে যেমন আশেপাশে জিনিসপত্র দিয়ে চোরের মাথা ফাটিয়ে দেয়, অমনটা করা উচিত কি? সেকেন্ডেই আমার মস্তিষ্ক জবাব দিল, এমনটাই করা উচিত। মস্তিষ্কের কথার যথাযথ আজ্ঞা করতেই আমি পিছে ফিরে ডাইনিংয়ে
আঘাত করার মতো হাতিয়ার খুঁজতে লাগলাম, কিন্তু জগার গ্লাস বাদে কিছুই পেলাম না। একটা কাঁটা চামচের খুব অভাব বোধ করলাম আমি। টেবিলে হাত রেখে কাচের গ্লাস হাতে নিলাম, তবে তার আগেই একটা অঘটন ঘটে গেল। একটা কাচের গ্লাসের সাথে আরেকটা গ্লাস বাড়ি খেলো। যে কাজটা একদম নিঃশব্দে করতে চেয়েছিলাম আমি, সেই কাজটা এখন সশব্দে হয়ে গেল। নিশ্চিত চোরটা তটস্থ হয়ে গিয়েছে। এখন যদি আমার কোনো ক্ষতি করতে চাই, এখন একটা পথই খোলা, তা হলো চিৎকার করতে হবে। আমি ভাবা অনুসারে কাজ করতেও চেষ্টা করলাম, কিন্তু আফসোস তা হলো না। গলা দিয়ে একটু শব্দটুকু বের হলো না। অনেকবার চেষ্টা করার পরও যখন আমি গলা দিয়ে শব্দ বের করতে পারলাম না, তখন পেছনে ফিরে মেজো নানুর রুমে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। সেখানে গেলে নিজেকে একটু সুরক্ষিত অনুভব করব, কিন্তু যাওয়ার সময় সাথে কাচের গ্লাসটাও নিয়ে যাওয়া উচিত। নানুর রুমে যেতে যেতে যদি চোরটা উল্টাপাল্টা কিছু করে, তাহলে দিব তার মাথায় ধরাম করে একটা বাড়ি। এই ভেবে পিছনে ফিরলাম আমি। সাথে সাথে চমকে উঠলাম আমি। চমকানোর কারণ, চোরটা একদম আমার সামনে দাঁড়িয়ে আছে। এখন কোনো ভূতের ভয় না, চোরের ভয় আমার ভেতরে জেঁকে বসলো। চোরের উপস্থিতি টের পেয়ে আমার বুকের ভেতরে ধুকপুকানি আগের চেয়ে অনেক বেড়ে গেল। নড়াচড়া করার মতো শক্তি পাচ্ছি না, তবে চেষ্টা করছি গলা দিয়ে আওয়াজ বের করার। কয়েক সেকেন্ড চেষ্টার সর্বপ্রথম আমি নড়তে সক্ষম হলাম। এখনই সুযোগ মেজো নানুর রুমে এক দৌড়ে গিয়ে নিজেকে সেফ রাখা। যেই ভাবা সেই কাজ। আমি গ্লাস টেবিলে রেখে কোনো মতে পা বাড়িয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়াতে লাগলাম, কিন্তু আফসোস তা পারলাম না। চোরটা আমাকে পেছন থেকে শক্ত করে জাপটে ধরল। ভয়ে আমার কলিজা শুকিয়ে এলো যেন। আমি সর্বোচ্চ শক্তি দিয়ে ছোটাছুটি করে নিজেকে ছাড়িয়ে নিতে চাইলাম, কিন্তু পারলাম না। এবার আর উপায় না পেয়ে শেষ চেষ্টা হিসেবে চিৎকার করতে নিলাম, তবে তার আগে চোরটা আমার মুখ চেপে ধরল। ভয়ে আমার কান্না চলে আসছে, শত শত খারাপ চিন্তা মাথায় আসছে। ওদিকে মস্তিষ্ক খারাপ সম্ভাবনাগুলো ভাবতে লাগলো, আর এদিকে শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে নিজেকে ছাড়িয়ে নিতে চাইলাম, কিন্তু পারলাম না। এদিকে অঝোর ধারায় আমার চোখ দিয়ে অশ্রু বয়ে যাচ্ছে, কিন্তু চোরের মায়া দেওয়া হলো না আমার উপর। বড্ড নির্দয় সে। হেই মিশমিশ, আমি তো এত লাফাচ্ছ কেন? ভয় পাওয়ার কিছু নেই, আমি এখানে আছি, রিল্যাক্স হও মিশমিশ। চোরের কণ্ঠস্বর ভেসে আসতে চমকে উঠলাম আমি। আদ্রিস ভাইয়ার কণ্ঠ কানে আসতেই আমি আগের চেয়েও আরও শক্তি প্রয়োগ করে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলাম। ওদিকে দুহাত দিয়ে আদ্রিস ভাইয়ার হাতও সরিয়ে নিতে চেষ্টা করলাম আমি, কিন্তু পারলাম না। ওনার শরীরে প্রচণ্ড শক্তি, আর সেই সর্বোচ্চ শক্তি দিয়ে উনি আমাকে ঠেকিয়ে রেখেছেন। ইস, একটা মানুষ যেভাবে ব্যাঙের মতো লাফাতে পারে সেটা তো আগে জানতাম না। আজ স্বচক্ষে প্রমাণ ছাড়া কখনোই এটা মনে হয় বিশ্বাস করতাম না। ফিসফিস করে আদ্রিস ভাইয়া আমার উদ্দেশ্যে কথাগুলো বললেন। ওনার কথায় রাগ উঠে গেল আমার। এভাবে একটা মানুষকে ধরলে সে লাফাবে না তো কি করবে? আদ্রিস ভাইয়া আবারও ফিসফিস করে বললেন, আমি ছেড়ে দিচ্ছি তোমাকে, কিন্তু জোরে কথা বলা যাবে না, আমার মতোই ফিস ফিস করে কথা বলতে হবে, ওকে? আদ্রিস ভাইয়ের কথা শেষ হওয়া মাত্রই আমি জোরে জোরে মাথা দুলাতে থাকি, যার অর্থ হ্যাঁ। আমার ইশারা চট করে বুঝে গেলেন আদ্রিস ভাইয়া, সাথে সাথে আমাকে ছেড়ে দিলেন। উনি ছেড়ে দিতেই আমি বুক ভরে জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। এতক্ষণে ঠান্ডা হাওয়া নিতে পেরে পরাণ জুড়িয়ে গেল। নিজেকে ঠিকঠাক করে নিয়ে আদ্রিস ভাইয়ার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে গলার স্বর স্বাভাবিকের চেয়ে একটু উঁচু করে বলি, আমাকে আপনি এভাবে? আমার কথা সম্পূর্ণ হওয়ার আগেই আদ্রিস ভাইয়া আবারও আমার মুখ চেপে ধরেন। কানের কাছে মুখ নিয়ে আতঙ্কিত স্বরে ফিসফিস করে বললেন, বলেছিলাম জোরে কথা না বলতে, তারপরে এভাবে কথা বলতো, যদি কেউ চেকে যায়। আমার মুখ চেপে ধরায় আবারও দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। আমি আদ্রিস ভাইয়ার হাতের উপর জোরে জোরে থাপড়াতে থাকি, ফলে কয়েক সেকেন্ডের মধ্যেই আদ্রিস ভাইয়া আমার মুখের উপর থেকে হাত সরিয়ে নেন।
আবারও বুক ভরে শ্বাস নিয়ে নিজেকে সামলে নেওয়ার প্রস্তুতি নিতে লাগলাম। তবে তার আগেই আদৃশ ভাইয়া আমার হাত ধরে টানতে টানতে বাড়ির পেছনের উঠোনে নিয়ে আসেন। চারপাশে চাঁদের আলোয় আলোকিত হয়ে উঠেছে, সব দেখা যাচ্ছে, তবে আবসা। এই মনে হচ্ছে আশেপাশের সব কিছু নিজেদের মধ্যে কেমন যেন এক রূপালি রং ধারণ করেছে। আবার মনে হচ্ছে তারা আলো আধারির এক অলিখিত খেলায় মেতে উঠেছে। কি অদ্ভুত পরিবেশের এই রূপটা! আদৃশ ভাইয়া আমাকে এখানে আনার পরপরই আমি ওড়না দিয়ে মাথা ঢেকে নিলাম। এতক্ষণ শুধু গায়ে ওড়না ছিল। আমাকে ওড়না টানতে থেকে আদৃশ ভাইয়া গলা নামিয়ে কিছু একটা বললেন, তবে আমার কান অবধি তা পৌঁছালো না। ওড়না ঠিকঠাক করে নিয়ে আমি আদৃশ ভাইয়ার দিকে তাকিয়ে বললাম, আরেকটু হলে মনে হয় দম বন্ধ হয়ে আমি মরেই যেতাম। আজ আপনি আমাকে মেরেই ফেলতেন। এই বলে আমি চোখ মুখ কুঁচকে ওনার দিকে তাকালাম। চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পেলাম উনি নিঃশব্দে হেসে উঠলেন। হাসির কি বললাম বুঝলাম না আমি। আদৃশ ভাইয়া খানিক সময় হেসে বললেন, এত সহজে মরতে দিতাম নাকি? ওনার কথার প্রতি উত্তর না দিয়ে আমি রেগে ফুঁসে উঠলাম। তখনকার জাপটে ধরার কথা হুট করে মনে এসে গেল। আমি রাগান্বিত দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে বললাম, আমার অনুমতি ছাড়া আমাকে টাচ করেছিলেন কেন আপনি? তাও আবার এত ক্লোজলি? উত্তর দিন আমাকে। আমার প্রশ্ন শুনে আদৃশ ভাইয়া খানিকটা অপ্রস্তুত হয়ে পড়লেন। এমন ভাবটা এই প্রথম ওনার চেহারায় দেখলাম। উনি কিছু সময় চুপ থেকে বললেন, ওভাবে তোমাকে না ধরলে যে তুমি দাদির রুমে চলে যেতে। আমি একটু অবাক হয়ে বললাম, তো নানুর রুমে গেলে কি সমস্যা হতো? সমস্যা হয়ে যেত বলেই তোমাকে আটকেছিলাম। না আটকালে তো সকালে আমার উপর ঝাড়ির বহর বয়ে যেত। কেন? দাদি আর আম্মু আমাদের দুই ভাইয়ের রাত জাগে একদম দেখতে পারে না। আমি কলেজে থাকাকালীন একবার আমি আর ভাইয়া দুই রাত জেগেছিলাম। সেই ঘুম পূরণ করতে আমরা সময় নিয়েছিলাম পুরো 3 দিন। এই 3 দিন 3 রাত ঘুমিয়ে কাটিয়েছিলাম। এই জন্য বাড়িতে কম বকা শুনতে হয়নি। সেই থেকে নিয়ম হলো যে বেশি রাত জাগা যাবে না, সর্বোচ্চ একটা, এর বেশি না। তবে বাড়িতে অনুষ্ঠান হলে অন্য কথা। তাহলে বুঝো, তুমি দাদির রুমে চলে গেলে কি হয়ে যেত? আদৃশ ভাইয়ার কথা আমি বুঝতে চাইলাম না। আর যাই হোক, উনি আমাকে ওভাবে ধরবেন কেন? আমি আবারও আগের মতোই বললাম, যা হবার তাই হতো। তাই বলে আপনি আমাকে ওভাবে চাপটে ধরবেন কেন? আমার রাগ হয়তো ওনার কাছে কম মনে হচ্ছে, তাই তো সরি বলছে না উনি। উল্টো স্বাভাবিক ভঙ্গিতে বললেন, তুমি যে ব্যাগের মতো লাফানো শুরু করেছিলে তাতে তোমাকে ভাবে না টাচ করে উপায় ছিল না। আদৃশ ভাইয়ার কথা শুনে আমি কিছু সময় চুপ করে রইলাম। কথাটা ঠিক বুঝলাম না, তবে বুঝতে সময়ও লাগলো না আমার। ওনার কথা বুঝতে পারার পরপরই আমি রাগান্বিত স্বরে বললাম, আপনার মতো চোরের হাত থেকে বাঁচতে আমাকে ওভাবে লাফাতে হয়েছিল। এই বলে আমি কোমরে 2 হাত রেখে রাগী চাহনিতে ওনার দিকে তাকিয়ে রইলাম। এতে ওনার যায় আসলো না কি খেয়ে জানে। মুখে কিছু না বলে আদৃশ ভাইয়া আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে রইলেন, যেন কিছু ভাবছেন বা সন্দেহ করছেন। কিছুক্ষণ এভাবে থাকার পর আদৃশ ভাইয়া নিজ স্থানে দাঁড়িয়ে থেকেই আমার দিকে একটু ঝুঁকে সন্দেহের সুরে বললেন, কিভাবে? ব্যাঙের মতো? আমি সহজ স্বীকারোক্তি, ব্যাঙের মতো। এই বলার পরপরই বুঝলাম যে মুখ ফসকে আমি কি বলে দিয়েছি। উফ, ওনার কথায় আমি ফেঁসে গেলাম। নিজের কপালে নিজেই চড়াতে মন চাইছে। আমার মুখে আমি কিভাবে লাগাম লাগাবো আল্লাহ জানে। ওদিকে আমার স্বীকারোক্তি করতে দেরি হলো, তবে আদৃশ ভাইয়ার হাসতে দেরি হলো না। উনি যথাসম্ভব নিম্ন স্বরে হেসে চলছেন, আর তা দেখে আমার শরীর জ্বালা করা শুরু করলো। খুব অপমানিত বোধ করলাম আমি। আদৃশ ভাইয়া হাসির দমকে উল্টে উল্টে পড়ছেন যেন। হাসিতে দম আটকে যাবে, তারপরে উনি এখন হাসা ছাড়বেন না। এই হলো ওনার অবস্থা। আদৃশ ভাইয়া নিজের হাসির গতি আগের চেয়ে কমিয়ে বললেন, বিশমিশ, তুমি তাহলে নিজেকে ব্যাঙ বলে মেনে নিলে? এই বলে উনি আবারও আগের গতিতে হাসতে লাগলেন। ওনার হাসি একদমই সহ্য হচ্ছে না আমার। বোকার মতো তখন যে কেন মুখ ফসকে ওটা বলে ফেলেছিলাম। এই বেয়াদব লোকটা কথা ক্যাচ করতে জানে খুব।
আবার নিজের কথার জালে ফাঁসাতেও জানে। ওনার হাসি আমার সহ্য হচ্ছে না। আমি এবার রেগে বললাম, আমার কথা বাদ দিয়ে আগে নিজের দিকে দেখুন। নিজে তো চোরের মতো দরজা দিয়ে ঢুকেছেন, তো এই রাতে আপনার সামনে থাকা ব্যক্তির থেকে আপনি কি আশা করেছিলেন? ভেবেছিলেন একদম স্টিল হয়ে দাঁড়িয়ে আপনাকে সাদরে আমন্ত্রণ করবে? মোটেও না। আপনার মতো এমন চোরকে দেখে যে কেউই লাফিয়ে উঠবে। হাদরিস ভাইয়া হাসতে হাসতেই বললেন। তাই বলে ব্যাঙের মতো? উনি এবার পেট চেপে হাসতে লাগলো। ওদিকে আমার প্রচণ্ড রাগ হচ্ছে। না, এ টপিকে আর থাকা যাবে না। টপিকটা অন্যদিকে ঘোরাতে হবে। এত রাতে আপনি এখানে কি করছিলেন? আর চোরের মতোই বা ভিতরে আসছিলেন কেন? কি চুরি করার উদ্দেশ্য নিয়ে এসেছিলেন? হাদরিস ভাইয়া খুব কষ্টে এবার নিজের হাসি থামালেন। লম্বা কয়েকটা শ্বাস নিয়ে স্বাভাবিক হয়ে বললেন, এত প্রশ্ন একসাথে? আচ্ছা, সবগুলোই উত্তর দিচ্ছি। প্রথমত, আমি এখানে একটা কাজ করতে এসেছিলাম, আপাতত সেটা গোপন থাকুক। আর দ্বিতীয়ত, ওনাকে মাঝপথে থামিয়ে দিয়ে আমি বললাম, কি গোপন কাজ? গার্লফ্রেন্ডের সাথে প্রেমালাপ? হাদরিস ভাইয়া ঠোঁট উল্টে বললেন, আমি যা যা ইচ্ছে ভাবো। তো দ্বিতীয় নাম্বার প্রশ্নের জবাব হলো, আমি দূর থেকে হালকা অবয়বে ভেবেছিলাম ওটা বোধ হয় নদী আসতে পারে। এত রাতে বীর সাহসী শুধুমাত্র সেই নারী ঘুম থেকে জেগে একা একা পানি খেতে আসতে পারে। তাই ভাবলাম ওকে একটু ভয় পাইয়ে দেব, কিন্তু তোমার একটু দূরে এসে বুঝতে পেরেছি ওটা তুমি। আমি ভ্রু উঁচিয়ে সন্দেহের সুরে জিজ্ঞেস করলাম, একটু দূর থেকে কিভাবে বুঝলেন ওটা আমি? আমি তো কোনো কথাই বলিনি, তাহলে বুঝলেন কি করে? আদ্রিস ভাইয়া মুচকে এসে বললেন, বুঝেছি একভাবে। ও হ্যাঁ, তোমার তৃতীয় প্রশ্নের জবাব হলো, আমি চুরি করতে এসেছিলাম। আদ্রিস ভাইয়ার কথায় আমি অবাক হয়ে গেলাম। নিজের বাড়িতে সে নিজেই চোর হয়ে চুরি করছে? মারাত্মক ব্যাপার স্যাপার। আমি কণ্ঠে খানিকটা বিস্ময় প্রকাশ করে বললাম, নিজের বাড়িতে কি চুরি করতে এসেছিলেন? আদ্রিস ভাইয়া আমার প্রশ্ন শুনে নিঃশব্দে হেসে উঠলেন। আমার দিক থেকে ঘুরে উনি ডান পাশে ফিরে চাঁদের দিকে তাকালেন। কয়েক সেকেন্ড চুপ থেকে বললেন, নিজের বাড়িতেও চুরি করার মতো মহামূল্যবান জিনিস থাকে, সেটাই চুরি করতে এসেছিলাম বলতে পারো। আবার বলতে পারো কারোর কিছু চুরি করতে এসেছিলাম। আদ্রিস ভাইয়ার কথা আমাকে কনফিউজড করে দিল। কারোর সে কিছুটা কি? সেটা না হয় গোপন থাক। ওনার কথার বিরক্তিতে চোখ মুখ কুঁচকে এলো আমার। আমি মনে মনে বললাম, আরে সবাই যখন গোপন রাখতে মন চাইছে, তাহলে এই এতটুকু কথা বলার দরকার কি? শুরুতেই বলতে পারতো। সেটাও না হয় গোপন থাক, এটাও না হয় গোপন থাক। গোপনের ভান্ডার খুলে বসে পড়লেই তো হয়। সরি তোমাকে ভাবে জাপটে ধরার জন্য। আদ্রিস ভাইয়ার কথায় আমি চমকে উঠলাম, কিন্তু ওনাকে এটা বুঝতে না দিয়ে নিজেকে স্বাভাবিক রেখে বললাম, ইটস ওকে। আদ্রিস ভাইয়া আর কিছু বললেন না, আমিও কিছু বললাম না। দুজনের মাঝে কেটে যাচ্ছে নিস্তব্ধ কিছু মুহূর্ত। আমাদের সাথে নিশ্চুপ হয়ে আছে চারপাশের পরিবেশও। এই নিশ্চুপতার মাঝে পরিবেশ যেন কিছু বলছে, কিন্তু কি বলছে বুঝতে পারলাম না। আচ্ছা, আদ্রিস ভাইয়া কি কিছু বুঝছেন? পরিবেশের এই নিশ্চুপতার মাঝে লুকিয়ে থাকা কথোপকথন কি তিনি শুনছেন, বুঝছেন? হয়তো হ্যাঁ, হয়তো না। অতি সন্তর্পণে নিঃশ্বাস ফেলে আমি ডান দিকে ফিরলাম। আদ্রিস ভাইয়ার থেকে কিছুটা পিছিয়ে দাঁড়িয়ে আছি আমি। আমার চোখ জোড়া খুলছে গাছের আড়ালে লুকিয়ে থাকা জ্যোৎস্না বিতরণকারী সেই চাঁদটাকে। একটু চেষ্টার পরও যখন সে চাঁদটাকে দেখতে পারলাম না, তখন আমি একটু পাশে এগিয়ে গিয়ে আদ্রিস ভাইয়ার একদম পেছনে দাঁড়িয়ে পড়লাম। এখান থেকে একদম স্পষ্টভাবে রূপালী সেই চাঁদটাকে দেখা যাচ্ছে। প্রায় গোলাকার সেই রূপালী থালার অঙ্কিত কিছুটা কলঙ্কের দাগ আমার চোখ জোড়া গভীর মনোযোগ সহকারে দেখছে। এই কলঙ্কিত রূপালী চাঁদকে দেখে একটা উক্তি মনে পড়ে গেল, চাঁদেরও যে কলঙ্ক তা কেবল মুখের উপরে, তার জ্যোৎস্নায় কোনো দাগ পড়ে না। উক্তিটি বলেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। চারপাশে একটু একটু করে আবারও ঝিঝি পোকার শব্দ বেড়ে গেল। একদম ধীরে ধীরে করে জোরালোভাবে শব্দ উৎপন্ন করা শুরু করলো তারা।
আর রাতটাকে তখন হঠাৎই খুব গভীর মনে হলো। নিশ্চুপে রাতে এই ঝিঝি পোকারাই কমতে ছিল শুধু। ঝিঝি পোকার ডাক যত স্পষ্ট হয়, রাত তত গভীর হয়। রাতের আকাশে সেই রূপালী চাঁদ মৃদুমন্ত গতিতে বহমান হওয়া আর ঝিঝি পোকার ডাক সব মিলিয়ে একটা রাত হয়। গভীর রাত, নিশ্চুপ রাত। মন চায় খুব আপন কারোর সাথে এই রাতে জ্যোৎস্না বিলাস করি। এই মুহূর্তে এমনটা করতে খুব মন চাইছে। অবশ্য করেছিও, তবে সেই আকাঙ্ক্ষিত আপনজন নেই। আছে অতি অনাকাঙ্ক্ষিতভাবে এক অপরিচিত জন। ঠিক অপরিচিত জন নয়, কোথায় যেন পরিচিত একটা অনুভব হয়। দূর সম্পর্কের এই আত্মীয়তা বাদে একটা পরিচিতি অনুভব হয়। কারণটা কি জানি না, জানতেও চেষ্টা করছি না। হঠাৎ দূরে কোথায় কুকুরের ডাকে আমি আমার ভাবনার জগৎ থেকে ফিরে এলাম। চোখ জোড়া চলে গেল আদ্রিস ভাইয়ার দিকে। উনি আমার দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে চাঁদ দেখছেন। তৎক্ষণাৎ সময়ের কথা মনে পড়ে গেল। নিশ্চয়ই রাত প্রায় 4টা বাজে। এত রাত পর্যন্ত বাইরে থাকা ঠিক না, ভেতরে যাওয়া উচিত। বিদ্যুৎও চলে এসেছে। নদীর ঘুম ভেঙে গেলে আমাকে পাশে না পেলে কি না কি মনে করে বসে। আমি দ্রুত বাড়ির ভেতরের দিকে পা বাড়ালাম। পেছন থেকে আদ্রিস ভাইয়ার কণ্ঠ কানে ভেসে এলো। মিশমিশ, আর একটু থেকে গেলে কি হতো না? এখানে থাকতে কি খুব খারাপ লাগছে? আদ্রিস ভাইয়ার কণ্ঠ শুনে আমি থমকে দাঁড়ালাম। ওনার এই কণ্ঠস্বর আমার কানে কেমন যেন ঠেকলো। কিছুটা অদ্ভুত, তবে স্বাভাবিক। আমি পেছন ফিরে আদ্রিস ভাইয়ার দিকে তাকিয়ে বললাম, রাত অনেক হয়েছে, আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো? ঘুম পাচ্ছি, তাই শুতে যাচ্ছি। অনেক রাত হয়ে গেছে, ঘুমানো উচিত, তুমি যাও। আদ্রিস ভাইয়ার এখনকার কণ্ঠস্বর একদম স্বাভাবিক লাগলো। আগের মতো সেই কিছুটা অদ্ভুত ভাব আসেনি। আমি আর কিছু না বলে চুপচাপ নদীর রুমে চলে আসলাম। আমার পিছু পিছু যে আদ্রিস ভাইয়াও উঠানে চলে এসেছে তা দরজা আটকানোর শব্দেই বুঝতে পারলাম। নদীর রুমের দরজাটা আটকানোর আগে স্তিমিত আলোয় দেখতে পেলাম আদ্রিস ভাইয়া ডাইনিংয়ের কাছে এসে দাঁড়িয়ে হাতে কিছু একটা নিলেন। ডাইনিংয়ের জানালা দিয়ে আবছা আলোয় এতটুকু বুঝতে পারলাম জগ বা গ্লাস হাতে নিননি উনি, কিন্তু কি নিয়েছেন তাও বুঝতে পারলাম না। আদ্রিস ভাইয়া যে জিনিসটা নিতে এসেছিলেন তা নিয়ে নিজের রুমে চলে গেলেন। আমিও দরজা বন্ধ করে বিছানায় এসে শুয়ে পড়লাম। উষ্ণ মিষ্টি এক রোদ চোখে মুখে এসে পড়তেই ঘুম ভেঙে গেল আমার। পিটপিট করে চোখ মেলে তাকাতেই মাথার উপরে স্বাভাবিক গতিতে চলমান সিলিং ফ্যান চোখে পড়ল। চোখে এখনো ঘুম ঘুম ভাব আছে, তবে ঘুমাতে ইচ্ছে করছে না আমার। আবার শরীরে প্রচণ্ড আলসেমি এসে বাসা বেঁধেছে। কিছুক্ষণ আলসেমির সাথে লড়াই করে শোয়া থেকে উঠে বসলাম আমি। আশেপাশে তাকিয়ে দেখলাম নদী নেই, হয়তো প্রাইভেটে চলে গিয়েছে। দুহাত দিয়ে চোখ ডলে বালিশের কাছে রাখা চশমাটা চোখে পরে নিলাম। সামনের দেয়ালের দিকে চোখ পড়তেই বিস্ময়ে ভ্রুজোড়া উঁচু হয়ে এলো। ঘড়িতে কেবল মাত্র 7:30 বাজে। মাত্র 3 থেকে 4 ঘন্টা ঘুমিয়েছি আমি। আজ যে সারাদিন ঝিমুনিতেই দিন কেটে যাবে তার বুঝতে বাকি রইল না আমার। ধীরে সুস্থে বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম আমি। রুম থেকে বের হয়ে রান্নাঘরে গিয়ে দেখলাম বড় মামি আর ছোট মামি নাস্তা রেডি করছে। এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই বিধায় আমি রাইসা ভাবির রুমে চলে গেলাম। ভাবি মনোযোগ দিয়ে কোরআন পড়ছিল। আমার উপস্থিতি টের পেয়ে কোরআন শরীফ বন্ধ করে আমার দিকে হাসি মুখে তাকালো। এতদিন পর আমার কথা মনে পড়লো তোমার? আমি অপরাধী চাহনিতে তাকিয়ে বললাম, সরি ভাবি, তোমার শরীর ভালো না বলে খুব একটা দেখা করি না, আর যখন দেখা করতে চাই তখন তুমি ঘুমাও। কি এক জ্বালা না। আমার কথা শুনে রাইসা ভাবি ফিক করে হেসে দিল। বিছানায় বসে কোরআন শরীফ পাশের টেবিলটায় রেখে দিল। আমাকে সামনে বসতে ইশারা করে বিছানায় হারান দিয়ে বসলো রাইসা ভাবি। ছোট একটা শ্বাস ফেলে পেটে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, তোমার ভাতিজি খুব জ্বালাতন করছে তো, তার আর তর সইছে না।
এই দুনিয়াতে আসার জন্যই তো আমাকে জ্বালিয়ে মারছে। এই দুষ্টু মেয়েটার জন্য সারাদিন ঘরে বসে থাকতে হয় আমার। কারোর সাথেই অনেকক্ষণ গল্প করতে আর পারি না আমি। রাইসা ভাবির অভিযোগ শুনে আমি নিঃশব্দে হেসে দিলাম। কিছুক্ষণ বাদে জিজ্ঞাসা করলাম, তাহলে আমার ভাতিজি আসতে চলেছে? আলট্রাসোনোগ্রাফি করিয়েছিলে কবে? রাইসা ভাবি নিজের ফুলে ওঠা পেটের উপর হাত বুলাতে বুলাতে হাসি মুখে বললেন। করায়নি তো। আমি কিছুটা অবাক হয়ে গেলাম। আলট্রাসোনোগ্রাফি করায়নি? তাহলে কিভাবে বুঝলো বাচ্চাটা মেয়ে? আন্দাজ করে বললো নাকি? আমি কৌতূহল দমিয়ে রাখতে না পেরে জিজ্ঞেস করলাম, তাহলে বুঝলে কিভাবে যে এটা মেয়ে? রাইসা ভাবি আমার কৌতূহলী কণ্ঠ শুনে মাথা তুলে আগের মতোই বলল, তোমার ভাইয়ার মন বলে এটা মেয়ে, সে তো ধরেই নিয়েছে এটা মেয়ে। তার কথাই সাই দিতে দিতে আমিও বিশ্বাস করে নিয়েছি আমার সোনামণিটা হলো মেয়ে। ভাবির কথায় আমি তৃপ্তিময় এক হাসি দিলাম। কি সুন্দর এই অনুভূতি, বাবা মা হওয়ার অনুভূতি। কত শত স্বপ্ন ঘিরে আছে একে ঘিরে। আর কয়েকদিন বাদেই এই বাচ্চাকে ঘিরেই পলাশ ভাইয়া আর রাইসা ভাবির আলাদা সুন্দর স্বপ্নের মতো এক জগৎ হবে। যে সুন্দর সুখী জগতের বাসিন্দা হবে এই তিনজন। জানো মিম, ওকে নিয়ে না আমি খুব টেনশনে আছি। রাইসা ভাবির কণ্ঠস্বর কানে ভেসে আসতেই আমি কল্পনা লোকের দুনিয়া থেকে ফিরে আসি। কিছুটা চিহ্নিত সুরে জিজ্ঞাসা করলাম, টেনশন কেন? তোমার প্রেগনেন্সিতে কি কোনো কমপ্লিকেশন আছে অনেক? রাইসা ভাবির চোখে মুখে এবার সূক্ষ্ম এক চিন্তার ছাপ দেখা দিল। কিছুক্ষণ আগে সেই হাসি খুশি চেহারায় দুশ্চিন্তার ছাপ নজরে এলো। কণ্ঠে উদ্বিগ্নতা প্রকাশ করে বলল, কমপ্লিকেশন তো আছেই, সাধারণের চেয়েও একটু বেশি। এই জন্যই আরো টেনশনে অস্থির হয়ে পড়ি মাঝে মাঝে। এত টেনশন করো কেন ভাবি? টেনশন নামক রোগটা থাকলেও এই সময় নিজেকে শক্ত রেখে টেনশন থেকে দূরে থাকতে হবে। ডেলিভারির আর কয়দিনই বা বাকি আছে। এখন টেনশন করলে যদি ডেলিভারি টাইমে সমস্যা হয় তখন? তাই বলছি, টেনশন একদম ঝেড়ে ফেলো। আর কমপ্লিকেশন তো থাকবেই সবার ক্ষেত্রে, কারোর কম কারোর বেশি, এই তো। আমার টেনশন কমপ্লিকেশন নিয়ে না, আমার টেনশন অন্য জায়গায়। কোন জায়গায়? এই যে এমন অনেক নিউজ শুনেছি, বাচ্চা জন্ম দিতে গিয়ে মা মারা যায়। আমার ক্ষেত্রে এমনটা হলে আমাদের একসাথে দেখা সব স্বপ্ন ভেঙে যাবে। আমার মেয়েটা মা হারা হয়ে যাবে, কিভাবে সে থাকবে এই দুনিয়ায়? এতটুকু বলতেই রাইসা ভাবির গলা ধরে এলো। চোখে নোনা জল টলমল করছে, যে কোনো সময় পড়ে যেতে পারে। আমার উচিত রাইসা ভাবিকে আপাতত এ দুশ্চিন্তা থেকে দূরে রাখা। এজন্য সান্ত্বনামূলক কথাবার্তা বলা ছাড়া কোনো উপায় নেই। আমি আমার জায়গা ছেড়ে উঠে গিয়ে রাইসা ভাবির একদম সামনে বসে পড়লাম। ভাবির দু গালে হাত রেখে হাসি মুখে বললাম, এই যে আমার মিষ্টি কিউট ভাবিটা, এত নেগেটিভ চিন্তা করো কেন বলো তো? তুমি কি জানো না এ সময় সব চিন্তা করতে নেই? আর কান্না করছো কেন? তুমি কি চাও তোমার মেয়েটা এ দুনিয়াতে এসে বলুক, আমার আম্মুটা আমাকে একদম ভালোবাসে না, আমি পেটে থাকতে সে কান্না করেছে, টেনশন করেছে, সে আমাকে ভালোবাসে না বলেই এমন করেছে? সে এমনটা বলুক তাই চাও? আমার কথায় রাইসা ভাবি ঠোঁট চেপে ধরে নাবোধক মাথা নাড়ালেন। আমি একটু শব্দ করে হেসে বললাম, এমনটা চাও না তো কান্না করো কেন, টেনশন করো কেন? সব কিছু পজিটিভলি নাও, দেখো ইনশাল্লাহ সব ভালো হবে। আমার ভাতিজি সুস্থ সবলভাবে দুনিয়াতে আসবে আর তার বাবা মার সাথে অনেক খেলাধুলাও করবে। আচ্ছা, আমার ভাতিজির নাম কি? এভাবে ভাতিজি ভাতিজি বলে ডাকবো নাকি তাকে? তার সাথে খেলতে গেলে কি বলবো? এই ভাতিজি এভাবে খেলে, ওভাবে খেলে। আমার কথায় রাইসা ভাবি আবারও ফিক করে হেসে দিলেন। তার চোখের কোণে জমে থাকা নোনা জল টুপ করে পড়ে গেল। ভাবি হাসি মুখে বলল, তার নাম রাখবে তার চাচ্চু, আগে থেকেই বুকিং দিয়ে রেখেছে। জন্মের পর তার চেহারা দেখে নামকরণ হবে বলেই আমরা এখনো তার নাম রাখিনি। ও এই কথা, আচ্ছা
ততদিন তাহলে একে ভাতিজি বলেই ডাকবো। আচ্ছা ভাবি, তুমি এখন একটু রেস্ট নাও, অনেকক্ষণ তো গল্প করলাম, আমি এবার উঠি। আচ্ছা। আমি আর কিছু না বলে রাইসা ভাবিকে শুয়ে দিয়ে নদীর রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর বড় মামি সকালের খাবারের জন্য ডাকলো। নদী নেই বিধায় আমি খেতে চাইনি, কিন্তু বড় মামি তা মানল না। সে আমাকে জোর করে বসিয়ে ছাড়লো। নদীর বলে আজ ফিরতে দেরি হবে, পড়া শেষে কিছু নোটসের জন্য সে তার বান্ধবীর বাসায় যাবে, এজন্যই দেরি হবে তার। খাবার খাওয়া শেষে আমি আবারও নদীর রুমে এসে বিছানায় বসলাম। তবে একা নয়, সাথে চিরসঙ্গী হিসেবে ফোনটাও নিয়ে আসলাম চার্জার খুলে। নদী বাসায় না থাকলে আপাতত এই এক কাজ থাকে। বিরক্ত হয়ে যাই মাঝে মাঝে। কবে যে নদী একটু ঘুরতে নিয়ে যাবে আল্লাহ জানে। অবশ্য সে নিয়ে যাবেই বা কি করে, দুবেলা প্রাইভেট থেকে ফুরসত পেলে তো। আগামীকাল শুক্রবার, ভাবছি নদীকে আজ বলবো আমাকে কাল ঘুরতে নিয়ে যেতে। রাজি হবে নিশ্চয়ই। অবশ্যই রাজি না হওয়ার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। এসব নিয়ে আর না ভেবে অলস ভঙ্গিতে বসে ফেসবুকে নিউজ ফিড স্ক্রল করতে লাগলাম।